লাইনে। আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের কলেজ অ্যাডমিশন সিরিজে ফিজিক্সের লাইভে সবাইকে স্বাগতম। আমি সাকিব হোসেন, কুয়েটে থার্ড ইয়ার ট্রিপলিতে। তো কলেজ অ্যাডমিশন মূলত 3টা কলেজে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, যেটার মধ্যে আছে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ আর হচ্ছে হলি ক্রস কলেজ। তো 3টা কলেজেই এর আগে যখন হচ্ছে এক্সামগুলা নেওয়া হতো, মানে লাইভ এক্সাম, লাইভ বলতে রিয়েল টাইম যে এক্সামগুলো নেওয়া হতো, সেখানে প্রতি বছর মানে কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে চেঞ্জ হতো। কেমন চেঞ্জ হতো? দেখা যাচ্ছে আমি নিজে যখন পরীক্ষা দিই, আমি এইচএসসি 17 ব্যাচ, আমাদের সময় ম্যাথে 4টা বড় রিটেন কোশ্চেন আসছিল এনডিসিতে, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ বায়োলজি, এগুলো থেকে ছোট ছোট শর্ট কোশ্চেন আসছিল, এক কথায় উত্তর। আর আমাদের বছর সেন্ট জোসেফেও হচ্ছে রিটেন হয়েছিল, আমি পরীক্ষা দিয়েছিলাম, আর হচ্ছে হলি ক্রসে সেখানেও রিটেন হয়েছিল। কিন্তু আমাদের পরের বছর থেকে একটা হচ্ছে এমসিকিউতে কনভার্ট হয়ে যায়। তো এই বছর যেহেতু অনলাইন এক্সামটা হবে, সো বেশি প্রবাবিলিটি হচ্ছে সেটা হয় এমসিকিউ হবে অথবা সেটা এক কথায় উত্তর টাইপের হবে। তো দুটোর জন্যই প্রস্তুতি আসলে কাছাকাছি, খুব টাফ কোনো কিছু হয়তোবা আসবে না, হয়তোবা। এখানে এটা আগে বলে রাখি যে পুরো ধারণাটাই প্রবাবিলিস্টিক। এখানে যা বলছি আমাদের জুনিয়র ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তাদের এক্সপিরিয়েন্সের আলোকে বলছি। মোটেও এটা একদম মানে এমন কোনো কিছু না যে এইটাই আসবে, কারণ আমরা অথরিটি না, আমরা জানিও না কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হতে পারে। তো এই ব্যাপারে সবচেয়ে ভালো হচ্ছে হলি ক্রস কলেজ যেটা করেছে, যে তারা ডেমো এক্সামের আয়োজন করেছে 14 থেকে 16 তারিখ, এই 3 দিন, 14, 15, 16। তো ডেমো এক্সামটা দিলে তাদের হচ্ছে এখানে একটা ঝালাই হয়ে যাচ্ছে যে কিভাবে এক্সামটা আমরা দিব বা কি কি টাইপের জিনিস আসতে পারে। আর বাকি দুটো কলেজের জন্য হয়তো বা এমসিকিউ টাইপে আসবে। মূলত এমসিকিউ আসুক আর শর্ট কোয়েশ্চেন আসুক, দুটোর জন্য মেইন বইটা পড়া খুবই ইম্পর্টেন্ট। মেইন বইয়ের আসলে বিকল্প কোনো কিছু নেই এখানে, মেইন বইটা পড়তেই হবে। আর এমসিকিউ যেহেতু আসবে, এমসিকিউ শর্ট টাইম, খুবই অল্প টাইমের মধ্যে। আর ফিজিক্সের জন্য খুব বেশি কোয়েশ্চেন কিন্তু আসে না, অল্প কিছু কোয়েশ্চেনই আসে। আমাদের সময় 7টা বা 8টা এরকম কোয়েশ্চেন এসেছিল, শর্ট কোয়েশ্চেন, মানে এক কথায় উত্তর আর কি। তো সেগুলো যেহেতু খুব শর্ট টাইমে অ্যান্সার করতে হয়, তাই বেশিরভাগ সময় দেখা যায় যে 2-1টা কোয়েশ্চেন থাকে জ্ঞানমূলক বা মুখস্থ করা টাইপের, যে এটাকে আবিষ্কার করেছে বা অমুক জিনিসটার কাজ কি, এক লাইনে, এক কথায় এরকম। অথবা আসে একদম শর্ট অঙ্ক, আমার শুধু ডিরেক্ট সূত্র দিয়ে হচ্ছে অঙ্ক, খুব বেশি টাফ জিনিস আসলে আসে না। আর যদি আসেও, সেটা দেখা যায় অনেকগুলো যেহেতু শিফটে এক্সাম হয়, কারো হয়তো কিছু টাফ জিনিস চলে আসে। টাফ বলতে খুব যে টাফ আসবে তা কিন্তু না, মোটামুটি রিজনেবলই হবে। তো সেই অনুপাতে যেহেতু আজকে ফিজিক্সের জন্য আমি এসেছি, ফিজিক্সের কিছু বিষয় দেখানোর জন্য, তো আমার লাইভের সময় অল্প, অবশ্যই আমি পুরো বইটা ভালোভাবে কভার করতে পারবো না, সেটা সম্ভব না। মোটামুটি যতটা দেখানো যায় বা যতটা আইডিয়া দেওয়া যায়, মূলত আইডিয়ার উপর আমি ফোকাসটা করব, যে কিভাবে পড়া উচিত বা কি কি টাইপের জিনিসগুলো দেখা উচিত সেটার জন্য। তো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এখান থেকে ফার্স্ট চ্যাপ্টারের জন্য জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো, একেবারে শর্ট কোশ্চেন, যে হচ্ছে আমার অমুক রাশির মাত্রা কি, বা হচ্ছে অমুক রাশির মানে কি দিয়ে প্রকাশ করা হয় মিটারকে, যেমন এম দিয়ে, এটা তো অনেক বেশি সহজ, এরকম টাইপের না, আর একটু কঠিন আসতে পারে, ক্যান্ডেলার প্রতীক কি, সিডি, এই টাইপের জিনিসগুলো, এগুলো তো মোটামুটি মুখস্থই করতে হবে আর দেখে রাখতে হবে, মানে নিজের পড়তে হবে, এগুলো আসলে কেউ বলে দিতে পারবে না। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এক্সামটা শর্ট টাইমে, আমি কতটা পারি আর আমি কত ডেলিভারি দিতে পারি, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি বুঝি, আমি মেকানিজম বুঝি, আমি সেটা দিয়ে সূত্র ডিরাইভ করতে পারি, সেটা কিন্তু আমার অ্যাডমিশন টেস্টে খুব বেশি কাজে লাগবে না, মানে কলেজ অ্যাডমিশনে স্পেশালি, কারণ আমার টাইম অল্প, আমার তখন দ্রুত লিখতে হবে। যেমন অনেককেই আমি নিজে যেটা করতাম, যে কোনো কিছুর মাত্রা, বলের মাত্রা, বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, এগুলো কখনোই মুখস্থ করতাম না। আমি তো সূত্র জানি, আমি সেখান থেকে
মানে কোনটার জন্য কি, লেন্থের জন্য এল, টাইমের জন্য টি, এগুলো বসে বসে নিজে নিজে মাত্রাগুলো বের করতাম। কিন্তু এখানে যেহেতু শর্ট টাইম, তাই পরিচিত কিছু রাশির মাত্রাগুলো ভালোভাবে মাথায় নিয়ে যাওয়া ভালো, কারণ বুঝে আমি যখন করতে যাবো আমার কিন্তু অন্য এমসিকিউর টাইমটা সে নিয়ে নিচ্ছে। এখানে যেহেতু আমার টাইম কম, তাই বুঝে করা, মানে বুঝে বুঝে সব কিছুতে আগানোর চেয়ে কিছু জিনিস কিন্তু মুখস্থ করে আগাতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য এটাই হচ্ছে নিয়ম, এছাড়া দ্বিতীয়ত কোনো উপায় সাধারণত থাকে না, কারণ সময় যেহেতু কম। তো সময় কম, এখানে কি কি জিনিস দেখা যেতে পারে? মাত্রা তো অবশ্যই, গুণিতকের মান, কোনটার ক্ষেত্রে গুণিতকের মান কেমন হতে পারে, টেরা, পেটা, এক্সা বা হচ্ছে 1 এক্সামিটার কত হতে পারে, এই টাইপের এমসিকিউ আসলে তো এমসিকিউ না হলে শর্ট কোশ্চেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের আসতে পারে, কেমন আসতে পারে এটা এমসিকিউ মোর ফিজিবল, কারণ হচ্ছে আমি একটা শুধু সিলেক্ট করে দিলাম, 4টা অপশন থাকলে আমি একটা সিলেক্ট করে দিলাম, এরকমই হতে পারে। এছাড়া আর কি আছে, সংকেত লেখার নিয়ম, কয়েকটা নিয়ম আছে যে কেজি লিখবো, কেজিস লিখবো না, কিলোমিটার লিখবো, কিলোমিটারস লিখবো না, এই টাইপের নিয়ম থেকে হচ্ছে ছোটখাটো শর্ট কোশ্চেন আসতে পারে। এখানে অঙ্ক বলতে এই অধ্যায়ে আসলে এমন কিছু নেই, যা আছে তা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা অথবা স্ক্রু গজের মূল্যাঙ্ক বের করা। খুব বেশি কঠিন অঙ্ক না, যেহেতু আমার হাতে সময় কম, তো আমি খুব বেশি অঙ্ক হয়তো বা দেখাবো না, আমি শুধু আগেই বলেছি আমি আইডিয়ার উপরে ফোকাস করবো। এই টাইপের জিনিস, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, দেন হচ্ছে আমার কোনো কিছু আমি লেন্থ মাপলাম, লেন্থের ক্ষেত্রে আমার এতটুকু ত্রুটি আসলো, তাহলে আয়তনের ক্ষেত্রে বা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার ত্রুটিটা কতটুকু আসবে, কত পার্সেন্ট আসতে পারে, রিলেটিভ এরর যেটা আছে, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার অবশ্যই বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট না মানে এটা না যে আসতে পারে না, অন্যান্য চ্যাপ্টারের তুলনায় লেস ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই কোশ্চেন আসতে পারে। দেন আসছে গতি, গতি থেকে অবশ্যই স্কেলার ভেক্টরের উদাহরণগুলো দেখতে হবে, যে কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি, এই টাইপের জিনিসগুলো আর কি। এই টাইপের জিনিসগুলো হরহামেশাই আসে, শুধু কলেজ অ্যাডমিশন না, অনেক সময় এর পরেও আসে। তারপর আচ্ছা, কিছু ট্রিকি কোশ্চেন আসতে পারে, যেগুলা আমরা জানি খুবই সহজ, রিপিট করা হলে অনেক সময় বিরক্ত লাগে যে এই জিনিসটা রিপিট করা হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে হুট করে মাথায় আসে না। যেমন আমি একটা বস্তুকে দড়িতে বেঁধে ঘুরাচ্ছি, এখন তাতে আমার হচ্ছে একটা স্পিডোমিটার লাগানো আছে, যেটা আমাকে দেখাচ্ছে যে কথার কথা সেটা 15 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। তো 15 মিটার পার সেকেন্ড তো কনস্ট্যান্ট, তার মানে কি এটা কি সম বেগে ঘুরছে, সম ত্বরণে ঘুরছে, সম দ্রুতই ঘুরছে, কোনটা? অবশ্যই এখানে সম বেগে না, সম দ্রুততে ঘুরছে, আর সম ত্বরণেও না। কেন? কারণ হচ্ছে প্রতি মুহূর্তে আমার দিকটা চেঞ্জ হচ্ছে, বেগ কিন্তু ভেক্টর, দিক চেঞ্জ হচ্ছে। এই টাইপের কিছু ট্রিকি কোশ্চেন কিন্তু আসতেই পারে। এরপর আছে গ্রাফ থেকে, এখন দুই একটা গ্রাফ আমরা দেখার চেষ্টা করি। দেখা গেল আমরা প্রথমে একটা গ্রাফ দেখি, এই এক্স ভার্সেস টি, আরেকটা দিলাম এক্স ভার্সেস টি, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি। তো ভি ভার্সেস টি এর গ্রাফে এরকম হলো, বা হচ্ছে এরকম হলো, এক্স ভার্সেস টি এরটায় এরকম হলো, এরকম হলো, অথবা আর কেমন হতে পারে, আর কি প্যাটার্নে, ভি ভার্সেস টি এটা এইভাবে গেল। তো কোন গ্রাফে আসলে কি হচ্ছে, কোন গ্রাফে চেঞ্জটা কেমন আসছে, এটা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এটা সাধারণত আসে, অনেক কম্পিটিটিভ এক্সামে আসে। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা তাকাই, এটা কি হচ্ছে, আমার সময় বাড়ছে, সময়ের সাথে সাথে কি আমার স্মরণও বাড়ছে, তার মানে কি এখানে অবশ্যই আমার বেগ আছে, তার মানে এইটা আমার সম বেগে যাচ্ছে। এইখানে যে বস্তুটার জন্য আমি গ্রাফটা করেছি সেটা সম বেগে যাচ্ছে। এটার ক্ষেত্রে কি আমার সময় যত বাড়ছে, জিরোতেও যা ছিল, যখন আমি এখানে টি ইজ ইকুয়াল টু কিছু একটা হলো, আমি সেখানে মেজার করলাম, দুই সময় কিন্তু এক্স এর ভ্যালু সেম, তার মানে কি তার আসলেও কোনো স্মরণ হচ্ছে না, সে স্থির বসে আছে, তার বেগও নাই, ত্বরণও নাই, কিছু নাই, সে জাস্ট স্থির বসে আছে। এটার ক্ষেত্রে দেখি ভি ভার্সেস টি, টি এর সাথে সাথে ভি এর পরিবর্তন হচ্ছে, ভি বাড়ছে, তার মানে কি ভি বাড়ছে, ভি চেঞ্জ হচ্ছে, তার মানে এটা সমত্বরণে যাচ্ছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, টি এর সাথে সাথে ভি কনস্ট্যান্ট, তার মানে এটা সমবেগে যাচ্ছে, এই টাইপের, যে এটা কি সমবেগে যাচ্ছে নাকি সমত্বরণে যাচ্ছে, এই টাইপের জিনিস। আচ্ছা, এইটার দিকে তাকাই, এটাতে কি হচ্ছে, এটাতে ভি ভার্সেস টি, কিন্তু সেটা হচ্ছে এইভাবে যাচ্ছে, মানে লিনিয়ার না। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এটাই
যেটা হচ্ছে আমরা যদি ডেরিভেটিভ, আচ্ছা ডেরিভেটিভ তো নাই, এটা তো ত্বরণ হচ্ছে, মোটেও এটা সমবেগের কোনো কার্ভ না আর কি, ত্বরণ হচ্ছে এই টাইপের একটা কার্ভ। তো এই জিনিসগুলা ছোটখাটো ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, এগুলা যদিও খুব বেশি ট্রিকি না, তবে শর্ট অ্যান্সারের জন্য বা শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু এগুলা বেশ ভালো কোয়েশ্চেন। এরপরে আছে যে জ্ঞানমূলক কোয়েশ্চেন হিসাবে বলের পাল্লা, যেমন হচ্ছে আমার মহাকর্ষীয় বল বা হচ্ছে নিউক্লিয় বল, এই বলের পাল্লা কতটুকু, কোন বলের পাল্লা কত মিটার, বা আপেক্ষিক পাল্লা যেটা, যে এটা এটা থেকে এত গুণ বেশি, এটা এটা থেকে এত গুণ কম, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। সংঘর্ষের বেশ বড় একটা কনসেপ্ট বইয়ে আছে, যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, তার একটা বিশাল ফর্মুলা আছে। তো যেহেতু শর্ট টাইম, আশা করা যায় এরকম বড় ফর্মুলার জিনিস আসবে না, তবে এইখান থেকে সংক্ষেপে চিন্তা করা যায় এরকম কোনো কিছু কিন্তু আসতে পারে। যেমন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, একটা থেমে গেল, সংঘর্ষের পরে একটা থেমে গেল, তাহলে আরেকটার বেগ কত হবে? অবভিয়াসলি সে বেগটা ট্রান্সফার করে দিচ্ছে। এই টাইপের যেগুলো একবারে মাথায় আমার আসবে, এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। বা হচ্ছে দুইটার একটার ভর হচ্ছে দ্বিগুণ, সেটা হচ্ছে সংঘর্ষ করলো, বেগ 3 গুণ হয়ে গেল, যেগুলো আমরা সংক্ষেপে অনুপাত দিয়ে বের করতে পারি, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে। এরপর যেটা আসতে পারে, কোনো একটা বস্তু যাচ্ছে, তো বস্তু যখন যাচ্ছে তার মিশ্র টাইপের গতি, যে বস্তুটা যাচ্ছে, কথার কথা প্রথম আমি 5 সেকেন্ড সেটার উপরে 50 নিউটন বল প্রয়োগ করলাম, প্রথম 5 সেকেন্ড এই বলটা পরে, তারপরে আমি বলটা নিয়ে নিলাম, আমি আর বল প্রয়োগ করছি না, সেটা যাচ্ছে, যেতে যেতে একটা পর্যায় পর্যন্ত ধরা গেল পরের 10 সেকেন্ড হচ্ছে সেটা সমবেগে গেল, তারপরের 20 সেকেন্ড পরে সমবেগে তো গেল, তারপরে 20 সেকেন্ডে সে আস্তে আস্তে থেমে গেল, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত? এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে। তো এই টাইপে কোন জায়গায় কোন সূত্রটুকু কাজে লাগবে সেইটা হচ্ছে এখানে কথা, এইটা হচ্ছে বুঝতে হবে। যেমন এই ক্ষেত্রে আমার বল দেয়া আছে, আর অবশ্যই এখানে বস্তুর ভর দেওয়া থাকবে, এটা আমি মিস করেছি, 5 কেজি কথার কথা। তো আমি এখান থেকে F = ma, আমি a পেয়ে যাচ্ছি। তো প্রথমে যেহেতু আমার কাছে a আছে, 5 সেকেন্ডও আছে, তো আমি এখান থেকে গতিসূত্র দিয়ে সেটা কত দূর যাচ্ছে ফার্স্ট 5 সেকেন্ডের ক্ষেত্রে সেটা আমি বের করতে পারছি। তারপরে s = vt, এখান থেকে আমি দ্বিতীয় ক্ষেত্রের সরণটা বের করতে পারছি, যে কতটুকু ডিস্টেন্স আমার যাচ্ছে। পরবর্তী 20 সেকেন্ড আবার মনন হচ্ছে, এই সমবেগ যে বেগ পর্যন্ত সেটা পৌঁছেছিল সেখান থেকে আবার 0 হয়ে যাচ্ছে, তো 0 হওয়া পর্যন্ত আবার সে কতটুকু হচ্ছে, আমার শেষ বেগ 0, আদি বেগ এখানে যে একটা সমবেগ ছিল। এই টাইপের যে একই অঙ্কের ভিতরে একাধিক সূত্র, সামান্য ট্রিক্স, খুব বেশি যে ট্রিক্স তা কিন্তু না। এটা গেল। এরপরে কিছু অঙ্ক আসতে পারে যেগুলো দেখতে বড়, চেহারায় বড়, কিন্তু একটু চিন্তা করে দেখা যায় সেগুলো আসলে খুব বেশি বড় অঙ্ক না। যেমন এটা হচ্ছে আমার ভূমি আছে, ভূমির উপরে আমি হচ্ছে এখানে কথার কথা আমার একটা স্প্রিং আছে, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আমার একটা কিছু দেয়া আছে k, তো এখানে আমার হচ্ছে h হাইট, h হাইট থেকে আমার একটা বল আছে m ভরের, সেটা আমি ফেলে দিলাম, জাস্ট ফেলে দিলাম, কোনো মানে আমি যে এভাবে পুশ করেছি এরকম না, মুক্ত পতন। তো সেটা এসে একে সংকুচিত করলো, সংকুচিত করার পরে যেহেতু স্প্রিংটা তার স্প্রিং কনস্ট্যান্টের জন্য আবার সেটা প্রসারিত হবে, সেটাকে ঠেলে দেবে। তো ঠেলে দেওয়ার পর আবার এটা উঠলো, বলটা উপরে আবার উঠে গেল, উঠে কত উপরে যাবে, এটা হলো একটা কোয়েশ্চেন হলো কথার কথা। তো এটা যেহেতু দেখলো অ্যাডমিশন টেস্টের সময়, অনেক সময় আমাদের মাথা মানে খুব সহজ জিনিস আমরা হচ্ছে ধরতে পারি না, ক্যাচ করতে পারি না, আমাদের মাথা সেভাবে কাজ করে না। সো দেখা গেল আমি ধরে অঙ্ক শুরু করে দিলাম, যে এখান থেকে পড়লো তাহলে হচ্ছে mgh, সেটা পটেনশিয়াল এনার্জি, সেটা এটাকে সংকুচিত করলো, সো হাফ kx², কতটুকু সংকুচিত করলো সেইটা আবার। এখন এত কিছু না ভেবে আমরা যদি এইভাবে ভাবি, এটা এখান থেকে পড়লো, পড়ার পরে এটা আবার একে ঠেলে দিল, আমাদের কিন্তু ফার্দার কোনো ইনফো দেওয়া নাই যে এটা সংকুচিত হওয়ার সময় আমার এতটুকু হিট সেখান থেকে আমার বের হলো, বা সেখান থেকে আমার কোনো সাউন্ড প্রডিউস হলো, এমন কিন্তু কোনো কিছু বলা নাই। তার মানে কি, সে বলটা এর উপরে যতটুকু এনার্জি দিচ্ছিল পুরো এনার্জি কিন্তু সে আবার ফেরত পাচ্ছে, অর্থাৎ সে যে হাইট থেকে পড়ছে আবার সেই হাইটেই কিন্তু সে ফিরে যাবে। সো আমার এই অঙ্ক করার কিন্তু কোনো দরকার নেই, সামান্য কমন সেন্সের অঙ্ক। সো এই টাইপের জিনিসগুলো সামান্য ট্রিক্স।
অথবা দেখা গেল আচ্ছা ঠিক আছে এত সোজা দিল না, সামান্য অঙ্ক করতে হলো, বলে দিল যে আমার এখান থেকে হচ্ছে এইটা এরকম পড়লো, তো আমার যে পরিমাণ শক্তি হচ্ছে সাউন্ড হিসাবে আমি পেলাম, যে প্রাইম পরিমাণ শক্তি আমি হচ্ছে হিট হিসাবে পেলাম, তাহলে কি হবে? তাহলে আমার যে টোটাল শক্তি ছিল এইটা এখানে থেকে যেটা ছিল mgh এইটা থেকে এটা যখন পড়ছে তার এই দুইটা পরিমাণ শক্তি কিন্তু তার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি মাইনাস জে প্রাইম, এই টোটালটা ইকুয়ালস mg নতুন হাইট। সো আমার কিন্তু স্প্রিং এর কোনো কাজ আদেও মাঝখানে আসছে না। তাহলে কি হচ্ছে, আমি সংক্ষেপেই করে ফেলতে পারছি, আমার যে মাঝের যে ফেজ, আমার যেটার জন্য আমি হচ্ছে এখান থেকে এখানে শক্তি রূপান্তর অনেক কিছু করতাম, সেটা কিন্তু করা লাগছে না। এই টাইপের জিনিসগুলা যে সামান্য বুদ্ধি খাটানো লাগে, এগুলো অ্যাডমিশন টেস্টে খুবই কমন কোশ্চেন, ট্রিকি কোশ্চেনগুলো। এরপর কোনো বস্তু দেখা গেল আমি হচ্ছে নিচে থেকে উপরে ছুড়ে দিলাম, ছুড়ে দেওয়ার পরে সেটা কত একটা সার্টেন উচ্চতায় গেল, যাওয়ার পর আবার সেটা নিচে ফিরে আসলো। তাহলে এই ফিরে আসার মধ্যে কোন উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তি সমান হয়েছিল, কোন উচ্চতায় সেটা কথার কথা একটার 1/4 হয়, 1/3 হয়, এই টাইপের কোয়েশ্চেনগুলা যেগুলো একদম কমন কোয়েশ্চেন অ্যাডমিশনে। কিন্তু আসলে যেহেতু আমার টাইম কম, সো কমন টাইপের কোয়েশ্চেনই কিন্তু বেশি আসে। হার্ডও আগেই বলেছি হার্ড আসে, কিন্তু সেটা কম, এত বেশি না। সেটার মানে খুব বেশি যে ইফেক্ট আমার উপরে ফেলতেছে সেই রেটে কিন্তু আসে না, অ্যাকচুয়ালি অনেক কম আসে। আর যদি সেগুলো আমি পারি তাহলে কিন্তু সেটা ভাইটাল একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, যদি আমি আগে সহজগুলো পেরে আসি। কারণ সহজগুলা কিন্তু হরহামেশা অনেকেই পারবে, কঠিনগুলা বেশিরভাগ মানুষ পারবে না। সো ওইটা একটা বড় ডিফারেন্স তখন ক্রিয়েট করবে যদি সবাই ওই রকমগুলো হিট করতে পারে। এখন সবগুলো তো হিট করাও পসিবল না, অনেক সময় এরকম হয়ে যায় যে আমি সবগুলো এত অল্প টাইমের ভিতরে, আমার তো একটু চিন্তাও তো করা লাগবে। আমি ক্যালকুলেটর প্রেস করতেছি, যেখানে ক্যালকুলেটর আছে, বা ক্যালকুলেটর না থাকলে তো নাই। এখন প্রেস করার পরে আমার সেখান থেকে রেজাল্ট পাওয়া লাগতেছে, আমি তারপর ফার্দার। আর ফিজিক্স তো ফিজিক্সের মধ্যে কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেনও আসতে পারে, কিন্তু ম্যাথ কালকে হচ্ছে তোমাদের মুনিম ভাইয়া যেটা পড়ালো, ম্যাথে কিন্তু জ্ঞানমূলক কোয়েশ্চেন খুবই কম আসে। সো ম্যাথের যে প্রবলেমগুলো আসবে ওইগুলো সলভ করতে কিন্তু একটা বড় টাইম ব্যয় হয়ে যায়। আমাদের সময় এনডিসি অ্যাডমিশন টেস্টে 4টা বড় ম্যাথ আসতো, 4টা বড় ম্যাথ, আর অন্যান্য সব কিছু হচ্ছে এক নাম্বার এরকম। তো 4টা বড় ম্যাথ কিন্তু ওখানে অনেক ভাইটাল একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিত, নুয়ান্স না, ভাইটাল ডিফারেন্স। কারণ 4টা ম্যাথের অনেক মার্ক থাকতো, আর ওই এক কথায় উত্তরগুলোতে 1 মার্ক। যদিও এখন আর সেরকম নাই, এখন সবগুলোরই 1 মার্ক। সো আরেকটা কথা অ্যাডমিশন টেস্টের জন্য, যে আমি কোনো কিছু পারতেছি না সেটার পিছনে কিন্তু খুব বেশি টাইম দেওয়া যাবে না। ফরসে আমি আমার টাইম ভাগ করে নেব, যে আমার কথার কথা 30টা কোশ্চেন আসলো, 30 মিনিট টাইম কথার কথা। তো আমার প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট, আমি কিন্তু সেখানে 2 মিনিট তাতে দিব না। আমি যখন ফার্স্ট গ্ল্যান্সে আমি যখন 1 থেকে 30 পর্যন্ত যাব, আমি প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে দিতেই যাব। দিতে যখন শেষ পর্যন্ত চলে গেলাম, আমার যা অ্যান্সার করার মোটামুটি ফার্স্ট গ্ল্যান্সে আমার হয়ে গেছে। এবার আমি ফার্দার দেখবো কোনগুলো আমি 1 মিনিট, মানে সবগুলো তো আমার মোটেও 1 মিনিট লাগবে না। যেমন কথার কথা বলের একক কি, নিউটন, এটার জন্য তো আমার 1 মিনিট লাগবে না। এই টাইপের কোশ্চেন আর কি, মুখস্থ টাইপের, সেটা আমার 1 মিনিট লাগবে না। সেই টাইমটুকু তখন আমি অন্য অঙ্কের ক্ষেত্রে ব্যয় করবো। কিন্তু একটা অঙ্কের পিছনে আমি লেগে থেকে 2 মিনিট খরচ করে দিলাম, এটা কিন্তু ফার্স্টে কিন্তু মোটেও এটা কোনো মানে যুক্তিসঙ্গত কোনো কাজ না, কারণ সেটা আমার অন্য অঙ্কের টাইম খাচ্ছে। সবগুলো শেষ করার পরে যদি আমার হাতে তখন টাইম থাকে, তখন আমি ফার্দার ব্যাক করবো যে আমার কোনটা বাকি আছে, আমি এখন সেগুলোর জন্য টাইম দিই। সো ফার্স্টেই আমার কোনো অঙ্কের পিছনে আমি এরকম লেগে যাবো না, আমার এইটা সলভ করতেই হবে। অ্যাডমিশন কিন্তু তা না, অ্যাডমিশন যত বেশি, যত অ্যাকুরেসির সাথে সলভ করা যায়। এক কথায় উত্তর, সেখানে তো অপশন থাকে না। কিন্তু এমসিকিউতে যদি নেগেটিভ মার্কিং না থাকে, তাহলে প্রবাবিলিটির একটা ভালো ফলাফল হচ্ছে আন্দাজে দাঁড়ানো, যখন আমি পারছি না। কালকে মুনিম প্রবাবিলিটির অঙ্ক দেখিয়েছিল, তো যারা প্রবাবিলিটি ভালো বোঝে তারা দেখে যে ঠিক আছে 4টা উত্তর আছে, আমি তো পারি না, আমার তো নেগেটিভ, আমার তো হারানোর কোনো কিছু নেই। সো আমি কোনো না কোনোটা দাগালে তো আমার তো হতেও পারে, হলেও হতে পারে, না হলে না হলো, আমার তো কোনো কিছু যাচ্ছে না। কিন্তু ভুলেও যদি নেগেটিভ মার্কিং থাকে, তাহলে কিন্তু এই কাজ করা যাবে না। নেগেটিভ মার্কিং যদি না থাকে, তাহলে আমি এরকম করতে পারি, কারণ আমার লেগে গেলে আমার কিন্তু আগালো। এইখানে আমার কাজটা হচ্ছে আমার পজিশন যত আগানো, আমি নিজে ভালো পরীক্ষা দিলাম, এটা কিন্তু এখানে কাজ না। আমার ভালোটা অন্যদের চেয়ে ভালো হতে হবে, চান্স পেতে হলে। শুধু আমি একা ভালো দিলে হবে না, সবার মধ্যে আমাকে ভালো হতে হবে। এরপর
এরপরে জিনিসগুলো আসলে খুব আসলে বইতে যে জিনিসগুলো আছে যেগুলো আসার মতো মানে এই শর্ট কোয়েশ্চেন হিসাবে সেগুলো কিন্তু কোনোটাই খুব বেশি টাফ না। প্লবতার অঙ্কগুলো, প্লবতার কিন্তু কিছু বড় অঙ্ক আছে যে এইটা এরকম হচ্ছে ওইটা এরকম হচ্ছে, আসলে এত বড় অঙ্ক কিন্তু খুব বেশি আসার কথা না। আমার মেকানিজম মনে রাখতে হবে যে আমার যতটুকু বস্তু, একটা বস্তু আমি পানিতে বা যে কোনো লিকুইডে ডোবালাম, তার যতটুকু পার্ট পানির নিচে আছে ওই পার্টটুকুর ভর আমার ওইটুকু হচ্ছে যেটুকু ভর আমার হচ্ছে দিয়ে দিচ্ছে মানে লিকুইডের ভর, সেটা হচ্ছে আমার উপরে যতটুকু আছে তার সমান হতে হবে। এই সিম্পল মেকানিজম যেটা, এটা দিয়ে আমরা কিন্তু এই প্লবতার অঙ্কগুলো করতে পারি। চাপের ক্ষেত্রে কিন্তু এখানে P = F/A খুবই সহজ একটা সূত্র, কিন্তু এই সূত্রের মধ্যে কিন্তু অনেক কিছু ঘোরানো যায়। এফ এর মধ্যে আমি অন্যরকম কোনো এফ দিতে পারি, আমার মানে এইটা কমন কোনো আমার শুধু ডিরেক্টলি আমি নিউটন বলে দিলাম এরকম কিন্তু না। আমি দেখা যাচ্ছে বললাম যে আমি ত্বরণ দিলাম, সেখান থেকে আমার এফ বের করতে হলো, বা আমার হচ্ছে কাজ দেয়া আছে, সরণ দেয়া আছে, সেখান থেকে আমার ভাগ করে এফ, সেখান থেকে W=Fs, সেখান থেকে আমি এফ পেলাম। এরিয়ার ক্ষেত্রে দেখা গেল আমি আমার আয়তন দেয়া আছে বস্তুর, আর হচ্ছে আমি একটা সাইডে হচ্ছে আমার বলটা প্রয়োগ করা হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আমার চাপের ক্ষেত্রে শুধু ওই মানে ওই সাইডটা লাগবে, পুরোটা কিন্তু লাগবে না, সেখান থেকে আমার ভাগ করে আসতে হবে। মানে একটা ছোট্ট সূত্রের মধ্যে কিন্তু অনেক কিছু ঘোরানো যায়, যে কোনটা কিভাবে আসছে। আমার একটা চ্যাপ্টার থেকেই যে প্রশ্নগুলো হবে এমন কিন্তু না, অ্যাডমিশনে আমার পুরো বই সিলেবাস, সো একাধিক চ্যাপ্টার মিলিয়ে সেখানে কিন্তু কোশ্চেন হবে। এই চ্যাপ্টারে কিছু ওই চ্যাপ্টারে যাবে, ওই চ্যাপ্টারে কিছু এই চ্যাপ্টারে আসবে, এইভাবে সব মিলিয়ে কোশ্চেন করা হবে। আচ্ছা, বস্তু কেন ভাসে? সবই তো ডুবে যাওয়ার কথা, কিন্তু কেন ভাসে? কিছু একদম পুরো ভেসে থাকে, কিছু ডুবন্ত অবস্থায় ভেসে থাকে, কেন? এগুলোও কিন্তু একদম ছোট কোশ্চেন, কেন ভাসছে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, লিফটের অঙ্ক, এর আগে যেটা আমার বলা উচিত ছিল। লিফটের অঙ্কতে সাধারণত আমরা বসে রেফারেন্স ফ্রেম হিসাব করি, যে ঠিক আছে আমি এটা উপরের দিকে ধরলাম, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, সো আমার হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আলটিমেটলি অনেক সময় দেখা যায় যে শর্ট টাইমের মধ্যে কোনটা পজিটিভ ধরলাম, কোনটা নেগেটিভ ধরলাম, কে কার থেকে যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, ঝামেলা লেগে যায়। তো এত আসলে ঝামেলা করা লাগে না, আমরা সবাই কম বেশি লিফটে উঠেছি, অনেকেই উঠেছি। তো লিফট যখন উপরে উঠে তখন কিন্তু নিজেকে একটু ভার লাগে, কমন সেন্স, এইটা মনে রাখতে হবে। আবার যখন লিফট নিচে নামে তখন কিন্তু নিজেকে একটু হালকা হালকা লাগে। তাহলে আমরা যদি এখন এই দুইটা জিনিস কম্বাইন করি, তার মানে কি আমি যখন উঠছি তখন আমার উপরে বলটা বেশি প্রয়োগ হচ্ছে, বল বেশি প্রয়োগের মানে কি ত্বরণ বেশি, যোগ হয়ে যাচ্ছে A+G। যখন আমি নিচে নামছি তখন কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। এই যে কমন সেন্স দিয়ে আমার অত কিছু কিন্তু আমার হিসাব করা লাগতেছে না। ফিজিক্স সবসময় কমন সেন্সের সাথে রিলেটেড, ক্লাসিক্যাল মেকানিক্স কোনটা কমন সেন্সের সাথে না, নন ইনটুইটিভ, সেগুলো আরো বড় ক্লাসে গেলে দেখতে পাবে। তোমাদের লেভেলে যেটা আছে সেটা বেশিরভাগই কমন সেন্সের সাথে। সো সেই টাইপের জিনিসগুলো ভাববে যে এটা বাস্তবে যেগুলো, সেগুলো আগে থেকে ভেবে যাবে যে এই টাইপের জিনিস আমার বাস্তবের সাথে রিলেটেড। যেমন আমি ফ্রিকশনের কথা যদি বলি, ফ্রিকশন কোন দিকে আমার কাজ করে? অ্যাকচুয়ালি ফ্রিকশন সবসময় আমার বিপরীত দিকে কাজ করে। আমি বস্তু এইদিকেই ঠেলি আর আমার নিজের দিকেই টানি, ফ্রিকশন কিন্তু আমাকে বাধাই দিবে, বাধা ছাড়া কিন্তু সে অন্য কিছু করবে না। এই টাইপের জিনিসগুলো, যে তার মানে কি ফ্রিকশন সবসময় আমার মূল বল থেকে আমি যে বল দিচ্ছি তার এগেনস্টে যাচ্ছে, সো এটা বিয়োগ হয়ে যাবে। সো আমার এদিকে অ্যারো এরকম আমার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম করে আমি বসে বসে করলাম, এত কিছু কিন্তু চিন্তা করা লাগে না, বিয়োগ করে দিলাম একবারে শেষ। পিস্টনের অঙ্কগুলো আমি হচ্ছে কত বল দিচ্ছি, এখান থেকে কত উঠছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে। আর একটা কমন কোশ্চেন তো অ্যাডমিশনে প্রায়শই আসে, একদম প্রায়শই আসে, সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত তাপমাত্রার জন্য দুইটা স্কেলে সমান হবে সেটা। তো যেহেতু এটা একদম কমন কোশ্চেন, ইভেন এটা বইয়েও সম্ভবত করে দেওয়া আছে অথবা এটা করার জন্য দেয়া আছে, সো এটা আসলে মনে রেখে যাওয়াই ভালো, যে আমি ওখানে যে আমার কেন ক্যালকুলেটর টিপে আমি এটার জন্য টাইম নষ্ট করবো। সো এই টাইপের জিনিসগুলো একটু মনে রাখা যাওয়া ভালো। দেন হচ্ছে আলফা বিটা গামার সম্পর্ক, বস্তুর সম্প্রসারণ, এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আলফা বিটা গামার যে সম্পর্ক, দেখা গেল আমার বিটা দেওয়া আছে আলফা বের করতে হবে, বা আলফা দেওয়া আছে গামা বের করতে হবে, এই টাইপের সম্পর্কগুলো কেমন, যেমন বিটা = 2 আলফা, এই টাইপের জিনিসগুলো। সুপ্ত তাপের সমস্যা, সুপ্ত তাপ, বরফ গলছে, আমি পানির মধ্যে বরফ দিলাম, সেটা হচ্ছে সুপ্ত তাপে চেঞ্জ হচ্ছে, কেমন কি হচ্ছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু বেশ ভাইটাল, এগুলো আসতে পারে। সুপ্ত তাপে চেঞ্জ শুধু এই ক্লাসে না, পরবর্তী ক্লাসেও সুপ্ত তাপ দিয়ে অনেক অঙ্ক আসে, প্রবলেম আর কি, পরীক্ষার খাতায় এই প্রবলেমগুলো থাকে।
দেন শব্দের ক্ষেত্রে বলা যায় মাধ্যম পরিবর্তনে শব্দের বেগের যে পরিবর্তন এটা নিয়ে। এখন আমার হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, বা কথার কথা আমার ট্রিকি কোশ্চেন হতে পারে যে আমার একটা রুম আমি হচ্ছে ভ্যাকুয়াম সেখান থেকে আমি একদম খালি করে দিলাম, খালি করে দেওয়ার পরে সেখানে হচ্ছে আমি একটা টিউনিং ফর্ক বাজাচ্ছি, এই এই নানা তথ্য দেয়া, তো আমি বাইরে থেকে কত হার্টজের শব্দ শুনতে পাবো? কিছুই শুনতে পাবো না, কারণ আমি সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে সেটা বাজাচ্ছি। আমার ওই শব্দটা মানে ওখান থেকে ক্যারি করার জন্য কেউ নাই, কোনো ক্যারিয়ার নাই, সো সেখানে শব্দের শব্দই তো পাস হবে না, তো কত হার্টজ থেকে আসবে? এই টাইপের কোশ্চেন। তাপমাত্রার সাথে শব্দের বেগের পার্থক্য, ভি সমানুপাতিক √T, এখান থেকে কিছু অনুপাত টাইপের অঙ্ক আসতে পারে যে দুইটা তাপমাত্রার জন্য দুইটা বেগ, একটা তাপমাত্রার জন্য একটা বেগ দেওয়া আছে, অন্য তাপমাত্রার জন্য কত, বা ওইখান থেকে আরো কিছু লাগাতে পারে যে সেই তাপমাত্রায় হচ্ছে আমার এই এত কম্পাঙ্কের শব্দের জন্য ল্যামডা কত হবে, এই টাইপের কোশ্চেন। একদম 2-3টা সূত্র মিলিয়ে একটা কোশ্চেন এই টাইপের। আলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে লেন্সের সমবায়। বইতে অল্প কিছু জিনিস দেওয়া আছে, হালকা হিন্ট দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু মাঝে মধ্যে আসে। লেন্সের সমবায়ের জিনিসটা দেখতে হবে অবশ্যই। আর বস্তুকে কোথায় রাখলে, দর্পণ বা লেন্সের কোথায় রাখলে তার জন্য কেমন আমি প্রতিবিম্ব পাবো, সৎ, খর্বিত, ছোট হবে, বড় হবে, অবাস্তব হবে, বাস্তব হবে, এই টাইপের জিনিসগুলো এগুলো মনে রাখা লাগবে যে আমি কোথায় রাখলে অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল লেন্সের জন্য, উত্তল লেন্সের জন্য প্রতিবিম্ব কোথায় গঠন হবে, এই টাইপের। 2-এর বেশি মাধ্যমে প্রতিফলন, এটা কিন্তু একদম সহজ একটা জিনিস, কিন্তু একটু টাইম খায়, এই টাইপের। যেমন আমার এখানে একটা মাধ্যম আছে, এ মাধ্যম, বি মাধ্যম, সি মাধ্যম, 3টা মাধ্যমের ঘনত্ব 3 রকম। এখান দিয়ে একটা আলোক রশ্মি আসলো, সেটা এরকম আসলো, তারপরে আবার সেটা এরকম হয়ে গেল, তো আলটিমেটলি কত কোণে সেটা হচ্ছে আমার এখানে ঢোকার কোণটা দেওয়া আছে, বের হওয়ার কোণটা বের করতে হবে। তো এই টাইপের ক্ষেত্রে যদি আমার হচ্ছে এখানে ইটা দেয়া থাকে, ইটা দিয়ে হচ্ছে আমার স্নেলের সূত্র দিয়ে পরবর্তী অ্যাঙ্গেলগুলো বের করে করে এই পর্যন্ত আসতে হবে। তো এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি কঠিন না, এই কারণে আমি করে দিচ্ছি না, ভালো কথা। কারণ এইগুলো আমি শুধু দেখাচ্ছি, আমি আইডিয়া দিচ্ছি, কারণ আমার হাতে অঙ্ক যদি আমি করা শুরু করি তাহলে কিন্তু শর্ট টাইমে আমি কখনোই এই ক্লাসটা কভার করতে পারবো না, এই জন্য আমি শুধু আইডিয়া দিচ্ছি। সো আমার এইটা কত অ্যাঙ্গেলে বের হবে, এটা একটা জিনিস আসতে পারে। তারপর আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের উপরে আমি একটা বস্তুকে ছেড়ে দিলাম, সে আছে একটা চার্জিত বস্তু, তাহলে সেটা ভেসে থাকতে হলে তার জন্য কথার কথা কত চার্জ আমার দিতে হবে, বস্তুটার আমার ভর হচ্ছে m দেয়া আছে, এই টাইপ। তো এই টাইপের জিনিস আসলে কি হবে, mg = eq, এই সূত্র দিয়ে এইখান থেকে হচ্ছে আমার বের করতে হবে। সো এইখান থেকে আমি এই আমার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে দেয়া থাকে, লাইক 4টার মধ্যে 3টা কোয়ান্টিটি দেয়া আছে, একটা বের করতে হবে, এই টাইপের। এরপর আসতে পারে যে ইলেকট্রিক কম্পোনেন্টস, সেগুলো লোগো, রোধকের তো রোধকের লোগো সবাই জানে, এরকম না, ফিউজের লোগো, বা হচ্ছে বাসা বাড়িতে আমরা যে জিনিসগুলো অন্যান্য জিনিস ব্যবহার করি, যে আমার হচ্ছে কথার কথা বাল্বের লোগো, এই টাইপের লোগো, কোনটা লোগো কেমন, এক কথায় উত্তর দিয়ে দিল যে এটা লোগো কোনটা, বা এমসিকিউ, বা হচ্ছে এটা লোগোটা আঁকো, এটা লোগো আঁকা তো যেহেতু আসবে না, সিলেক্ট করে দাও যে কোনটা লোগো, এমসিকিউ আসতেই পারে। দেন 2টা গোলকে আমার ব্যতিক্রম মানের চার্জ দেয়া আছে, একটা ধরা কথার কথা +15 কুলম আর একটার কথা +5 কুলম। তো আমার 2টা বস্তু যখন, 2টা গোলক যখন আমি তাদেরকে সংযোগ করব, কোনটা থেকে কোনটার দিকে হচ্ছে আমার প্রবাহ হবে, এই প্রবাহ কোন দিকে হবে অনেকেই হুট করে দেখে চার্জের উপরে দিয়ে দেয় 15 কুলম থেকে 5 কুলম। এখানে আমার অবভিয়াসলি পটেনশিয়ালটা দেখতে হবে, তার জন্য আমার হচ্ছে গোলকের আয়তন কত, কোন গোলকের ক্ষেত্রে পটেনশিয়াল কত হচ্ছে, এই জিনিসটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে আসবে। তো যখন মাথা কাজ করে না তখন দেখে অনেক সময় মনে হয় যে ঠিক আছে তাহলে মনে হয় 15 থেকে 5, হ্যাঁ 15 থেকে 5-এর দিকে আসতেই পারে, কিন্তু তাতে কি আদৌ শুধু 15 থেকে 5-এর জন্যই আসছে না, পটেনশিয়ালের জন্য আসছে। এই জিনিসগুলো যে শর্ট টাইমের মধ্যে অনেক সময় মাথায় আসে না। দেন বাসা বাড়িতে বিদ্যুতের খরচ, ইউনিটের খরচ, যে আমার কত ইউনিট বিল হচ্ছে, তার জন্য আমার কত টাকা আমার বিল আসবে, এই টাইপের কোশ্চেন, এগুলো খুবই কমন কোশ্চেন, খুবই ট্রেডিশনাল কোশ্চেন, কিন্তু এগুলো আসতে পারে কারণ এইগুলা মানে যেহেতু সহজ, অল্প টাইমে করা যায়, সো আমার ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, এই টাইপের কোশ্চেনগুলো তারা দিতেই পারে। এরপর আছে আচ্ছা সেমিকন্ডাক্টর,
সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারে যে আমার কিছু রিয়াকশন দেয়া আছে, যে এখান থেকে এখানে প্রোটন যাচ্ছে, আলফা বিটা গামা রে নির্গত হচ্ছে, বা এটা হচ্ছে ওইটা হচ্ছে, কোন রেটার ধর্ম কেমন, কোনটা চার্জ সহ, কোনটা চার্জবিহীন, কোনটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড দ্বারা হচ্ছে প্রভাবিত হয় বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়, কোনটা হয় না, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে। এদের ধর্ম কেমন, বা হচ্ছে ধর্ম তো আগেই বলেছি, সরি, এদের আরও যে প্রপার্টিগুলো আছে, যে দেখা গেল আমার একটা রিয়াকশন দেওয়া আছে, রিয়াকশনের কি কি আমার জিনিস রিয়াক্ট্যান্ট সেটা দেওয়া আছে, তো আমার কি কি জিনিস প্রোডাক্ট সেটা লিখতে হবে। নিউক্লিয়ার রিয়াকশন, নট কেমিক্যাল রিয়াকশন। তো আমার এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেন সেমিকন্ডাক্টরের মধ্যে এনপিএন পিএনপির যে সম্পর্কটা দেয়া আছে, যে আমাদের ট্যাপের মতো করে, যে আমি হচ্ছে বেস দিয়ে কন্ট্রোল করছি, সেটা আমার একটা ট্যাপের মতো একটা ফসেট, সেটাখান দিয়ে হচ্ছে আমি যেমন ফসেট দিয়ে আমি যেমন পানির ফ্লোটা কন্ট্রোল করতে পারি, ওরকম বেস দিয়ে আমি হচ্ছে এই টাইপের কনসেপ্ট থেকে যে আমি কি দিয়ে কন্ট্রোল করতে পারি, আমার হচ্ছে ইবিসি, আমার 3টা জাংশন আছে, আমি কোনটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারি, এক কথার উত্তর বি দিয়ে। অবভিয়াসলি এখানে আমি কন্ট্রোল করতেছি। অন্যান্য কনফিগারেশন আছে, কিন্তু সেগুলো যেহেতু এই লেভেলে নাই, সো এই লেভেলে আসার তেমন পসিবিলিটিও নাই। যেহেতু এই লেভেলের বইয়ে শুধু কমন বেস টাইপের জিনিসই বেশি দেয়া, সো কমন বেস টাইপেরই আসতে পারে, আমি বেস দিয়ে কন্ট্রোল করছি, এই টাইপের জিনিস। আর তেমন কিন্তু লাস্টে মানে বইয়ের লাস্টের দিকের চ্যাপ্টারগুলোতে খুব বেশি ভাইটাল ম্যাথ নাই। ম্যাথ যদি স্যাররা পেঁচাতে চান বা একটু টাফ করতে চান, তাহলে একদম ফার্স্ট দিকের যে চ্যাপ্টারগুলো, ফার্স্ট 6টা চ্যাপ্টার স্পেশালি, এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, একটু টাফ করতে পারে। ম্যাথ তো হলো জ্ঞানমূলকের জন্য যে কয়দিন বাকি আছে নিজে নিজে একটু বইটা রিডিং করতে হবে। বই রিডিং পড়লে এমনি বোঝা যায় যে কোন লাইনগুলো আমার কোশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট, কে কোনটা আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো, কোনটার নাম কি, কোনটার কাজ কি, এই টাইপের কোশ্চেনগুলো মানে 1টা 2টা এরকম কোশ্চেন আসতে পারে। তাছাড়া ম্যাথমেটিক্যাল একটু বেশি আসবে, এছাড়া তো আর তেমন কিছুই বলার নাই। আর ওভারঅল যদি বলতে হয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যতদূর আগে যেমন ছিল হলিক্রসের ক্ষেত্রে যে নিজেকে নিয়ে কোশ্চেন আসতো, এগুলো তো ওভারঅলের কথা বলছি, এগুলো এবার আসবে কিনা সেটা ডেমো এক্সাম দিলেই বোঝা যাবে। আর এনডিসির ক্ষেত্রে বা সেন্ট জোসেফের ক্ষেত্রে পরীক্ষা আমাদের সময় অ্যাটলিস্ট আমার পরীক্ষা আমার মনে হয়েছিল যে সেটা খুব কঠিন এক্সাম ছিল, কারণ আমি বাংলা ইংরেজি প্রিপারেশন নিয়ে যাইনি, কিন্তু সেখান থেকে একটা বড় কোশ্চেন মানে বড় অংশের কোশ্চেন ছিল। তো এখানে আমার পরীক্ষা খুব বেশি ভালো হয়নি, তারপরেও কীভাবে জানি চান্স হয়ে গেল। এটাই হচ্ছে অ্যাডমিশনের একটা বড় দিক, যে আমার পরীক্ষা ভালো হচ্ছে কিনা। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার পরীক্ষাটা অন্যদের তুলনায় ভালো হচ্ছে কিনা। কোশ্চেন সোজা হয়ে গেছে মানে আমি খুশিতে হচ্ছে মানে খুশির ঠেলায় আমি সবগুলো ঠিকমতো অ্যান্সার করলাম না, বা আমি সহজ কোশ্চেন ভুল করে দিলাম, তাহলে কিন্তু গেল। আবার কোশ্চেন টাফ হয়েছে, আমি তো পারবো না, তাহলে মনে হয় হবে না, এই টাইপের জিনিসও কিন্তু করা যাবে না। কোশ্চেন সোজা হোক আর টাফ হোক, আমি আমার লেভেল বেস্টটা দিয়ে ট্রাই করবো, আমি আমার বেস্টটা দিব, সেটাই হচ্ছে কথা। ফিজিক্সে তো অনেক কথাই বললাম, অ্যাকচুয়ালি এর বাইরে তেমন কিছু নাই দেখানোর মতো। দেখানোর মতো বলতে এখানে বলার মতো অঙ্ক তো অনেক আছে, সেগুলো হচ্ছে করা যায়। তো লাস্ট যেটা হচ্ছে সবার জন্য বলবো, অ্যাডমিশনে টেস্ট নিচ্ছে 3টা কলেজে। 3টা কলেজ দেশের সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম। চান্স তো হলে ভালো, না হলেও যে সবকিছু থেমে গেল তা কিন্তু না, কারণ স্রেফ কলেজ, হ্যাঁ 3টা কলেজ তোমাকে হয়তো অনেক কিছু দিবে, কিন্তু এমন না যে 3টা কলেজ ছাড়া অন্য কলেজে গেলে তুমি খারাপ করবে। আমাদের দেখা অহরহ অন্যান্য কলেজে অনেক ভালো ফ্রেন্ড আমাদের আছে, যারা আমাদের সাথে এখন পড়ছে বা যারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। দেখা গেল একদম গ্রাম থেকে আসছে, কিন্তু তার যে জ্ঞান বইনি সেটা কিন্তু আমাদের নাই। এই টাইপের কিছু জিনিস এগুলো মাথায় রাখতে হবে, যে আমার পরীক্ষা খারাপ হয়ে গেল মানে কিন্তু সব না। তো পরীক্ষা খারাপ হোক বা ভালো হোক সেটা তো পরের ব্যাপার, সেটা নিয়ে এখন চিন্তা করা লাগবে না। এখন যেটা আমরা অবশ্যই ফোকাস করবো সেটা হচ্ছে মেন বইয়ের দিকে, মেন বই বেশি করে পড়বো। আর এই বাদে আর কোনো অ্যাডভাইস নাই। আর যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা বের করতে পারে, যেমন 17 ব্যাচে আমাদের রিটেন হয়েছিল, কিন্তু 18, 19, 20, 21 4 বছরে কিন্তু সেখানে এমসিকিউ টাইপের হয়েছিল শর্ট কোয়েশ্চেন। এই শর্ট কোয়েশ্চেনগুলো যদি কেউ ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। কোনো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে যে ভাই আপনাদের কেমন কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো আমাদের একটু আইডিয়া দেন, বা হচ্ছে কোনো কিছু যদি মনে থাকে, একটা কোয়েশ্চেন মনে থাকলেও কিন্তু সেটা অনেক সময় কমন পড়ে যায়। আমি এরকম পেয়েছিলাম, প্রিভিয়াস ইয়ার থেকে কমন পেয়েছিলাম। সো প্রিভিয়াস ইয়ারে যারা হচ্ছে এই কলেজগুলোতে পড়েছে
আমার যদি আসলে ইচ্ছা থাকে পড়ার, তো আমি তাদের সাথে হচ্ছে একটু কন্ট্যাক্ট করতে পারি যে ভাই আপনাদের কেমন কোশ্চেন আসছিল, একটু আইডিয়া দেন। এটাই তো, আর তেমন কিছু বলার নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রত্যয়ের পেজে জানাতে পারো, সেখানে অবশ্যই কেউ না কেউ ইনশাল্লাহ সলভ করে দিবে। সবার জন্য শুভকামনা। স্টে হোম, স্টে সেফ।